এখন মনে করো রাশি হচ্ছে 1,00,000 টাকা ব্যাংকে জমা রাখছে, বুঝতে পারছো? আচ্ছা, 1,00,000 টাকা ব্যাংকে জমা রাখছে, 1 বছর পর ওকে হচ্ছে 1,10,000 টাকা ব্যাংক দিল। মানে কত টাকা বেশি পাইছে সে? বেশি পাইছে কত টাকা? 10,000 টাকা। তাহলে এই 10,000 টাকাকে আমরা গণিতের ভাষায় কি বলি? 10,000 টাকা যে বেশি পাইলো 1 বছর পর, 1 বছর পর যে 10,000 টাকা বেশি পাইলো, তাহলে এই 10,000 টাকাকে আমরা কি বলবো? গণিতের ভাষায় বলবো মুনাফা বা লাভ। তাহলে আমরা গণিতের ভাষায় বলবো এটা মুনাফা, তাই না? তো স্বাভাবিক আমরা স্বাভাবিক অর্থাৎ বাস্তব জীবনেও কিন্তু আমরা এটাকে মুনাফাই বলি। মুনাফাকে আয় দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ ইন্টারেস্ট। কিন্তু তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে যে মুনাফার হার বা রেট অফ ইন্টারেস্ট, যেটা রেট অফ ইন্টারেস্টকে সংক্ষেপে কি বলবো? এটা এটা মুনাফার হার। এখন মুনাফার হার কি? মুনাফার হার হচ্ছে 100 টাকায় যদি 100 টাকায় 1 বছরের মুনাফা, 100 টাকায় 1 বছরের মুনাফা, 100 টাকায় 1 বছরের মুনাফাকে বলবো আমরা মুনাফা হার। আর সময়কেও সেটা যে সময় ব্যাপী মুনাফাটা দেওয়া থাকে সেটা হচ্ছে মুনাফা। যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হবে সেটা হচ্ছে সময়। আর সরল মুনাফা প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় সেটা হচ্ছে সরল মুনাফা। তাহলে তোমাদের 14 পৃষ্ঠায় অষ্টম শ্রেণীর গণিত বইয়ে যে 14 পৃষ্ঠায় দেওয়া আছে, দেখো কয়েকটা সংজ্ঞা। সরল মুনাফা হচ্ছে কি? সরল মুনাফা কি সবাই বুঝেছো কিনা? যে তুমি এই যে 1,00,000 টাকা যে ব্যাংকে জমা রাখছে, 1,00,000 টাকা যে ব্যাংকে জমা রাখছে, এই 1,00,000 টাকার উপর প্রতি বছর শুধু ব্যাংক 10,000 টাকা করেই বৃদ্ধি দিবে, তাহলে সেটা হবে সরল মুনাফা। আর যদি এই 10,000 টাকার 1 বছর পর যে 10,000 টাকা বেশি পেল, ওই 10,000 টাকার উপরে যদি মুনাফা হতো বা যে টাকা মুনাফা হয় জমা হবে ওই 1,00,000 টাকার সাথে জমা হবে এবং ওই মুনাফার উপরেও যদি মুনাফা পায় সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তা আজকে আমরা চক্রবৃদ্ধি মুনাফায় যাব না, আমরা সরল মুনাফাটাই শিখবো। অর্থাৎ এই যে 1,00,000 টাকা ব্যাংকে রাখছো, প্রতি বছর ব্যাংক শুধু বছর শেষে 10,000 টাকাই করে দিবে। অর্থাৎ 1 বছর পর 10,000 টাকা বেশি পেলো, 2 বছর পর কত পাবে? আরো 10,000 টাকা বেশি পাবে, 3 বছর পর আরো 10,000 টাকা বেশি পাবে, তারপরে 4 বছর পর আরো 10,000 টাকা বেশি পাবে, তাই না? 5 বছর পর আরো 10,000 টাকা। তাহলে কোন টাকার উপর বেশি পাচ্ছে? শুধু এই যে টাকা প্রথমে রাখছে সেই টাকার উপরই যে বেশি পাচ্ছে। বা ওই ব্যাংক তখন কত টাকা হারে মুনাফা দিয়েছিল? যে 1,00,000 টাকা 1 বছরের মুনাফা কত ছিল? 1,00,000 টাকার 1,00,000 টাকার এই 1 বছরের মুনাফা 1 বছরের মুনাফা 10,000 টাকা, তাই না? 10,000 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা কত হচ্ছে? ওই যে 10,000 ভাগ কত? 1,00,000, এই তো। আর 100 টাকার 1 বছরের মুনাফা কত? 100 টাকার 1 বছরের মুনাফা কত হচ্ছে? এই তাহলে দাঁড়ালো কত? এই এখানকার 5টা শূন্যর সাথে যদি আমি এইভাবে 5টা শূন্য কেটে দিই, আচ্ছা তাহলে থাকছে কত? 10 টাকা, তাই না? তাহলে 100 টাকা 1 বছরের মুনাফা 10 টাকা। অর্থাৎ মুনাফার হার, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট, মুনাফার হার আর সমান কত হবে? 10%। 10% কথার অর্থ কি? 10 ভাগ কি? 100। এই
10 ভাগ 100 টাকা, অর্থাৎ প্রতি 100 টাকায় মুনাফা কয় টাকা? 10 টাকা। ব্যাংক 10% হারে তাহলে মুনাফা দিয়েছে নাকি? ব্যাংক কত টাকা মুনাফা দিয়েছে? 10% হারে। অর্থাৎ ওই যে মুনাফার হার, তাহলে আমরা কাকে বলবো? মুনাফার হার বলবো 100 টাকা 1 বছরের মুনাফা। 1 লক্ষ টাকা 1 বছরের মুনাফা দিয়েছিল 10,000 টাকা নাকি? 10,000 এটা টাকা। আচ্ছা, 1 লক্ষ টাকার 1 বছরের মুনাফা 10,000 টাকা দিয়েছে, তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা কত? 100 টাকার 1 বছরের মুনাফা কত? সেটাই হচ্ছে কি মুনাফার হার। মুনাফার হারকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আর দিয়ে, রেট অফ ইন্টারেস্ট। সেই সংক্ষেপে ওই রেট অফ ইন্টারেস্ট, ওই তাহলে শুধু আর দিয়ে আমরা প্রকাশ করব মুনাফা। আর সময়কাল যে সময়ব্যাপী হয়, সরল মুনাফা তাহলে আমরা বুঝতে পারছি তো, প্রতি বছর শুধু ওই যে 1 লক্ষ টাকা যে ব্যাংকে রাখা হয়েছিল, ওই 1 লক্ষ টাকার উপরই প্রতি বছর 10,000 টাকা করে ব্যাংক দিচ্ছে। অর্থাৎ তাহলে সংজ্ঞা আকারে কি বলবো? সরল মুনাফাটা হচ্ছে যে শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হয় সেটাই হচ্ছে সরল মুনাফা। বুঝা গেছে কথা? প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করব সেটাকে বলবো সরল মুনাফা। এখন মূলধন বা আসল কি? যে টাকা আমার রাখা হয়েছিল, অর্থাৎ ওই যে 1 লক্ষ টাকা যে ব্যাংকে রাখা হয়েছিল, সেই 1 লক্ষ টাকা হচ্ছে মূলধন বা আসল। মূলধন বা আসলকে কি বলি আমরা? ওই এই যে এই টাকা আমরা রেখেছিলাম, তাই না? এটা তাহলে পিটা হচ্ছে কি? প্রিন্সিপাল, তাই না? অর্থাৎ মূলধন বা আসল। আর সময়কে আমরা সময়ের ইংলিশ টাইম হয়, কিন্তু এখানে ওই এম দিয়ে প্রকাশ করা হয়েছে সময়টাকে। আর মুনাফা প্রফিট, ওই প্রফিট যেহেতু ওই মানে মুনাফাকে আয় দিয়ে প্রকাশ করা হচ্ছে। মুনাফার ইংলিশ যদিও প্রফিট, এই প্রফিটকে পি না দিয়ে কি, যেহেতু প্রিন্সিপাল বা আসলকে আমরা পি দিয়ে প্রকাশ করেছি, তাহলে মুনাফা সেটাকে তো আবার যদি পি দিয়ে প্রকাশ করি তাহলে তো দুইটাই আবার সমস্যা, মানে দুইটা একই প্রতীক হয়ে যায়। ওই জন্য কি এই মুনাফাকে আয় দিয়ে প্রকাশ করেছে, তাই না? মুনাফাকে তাহলে আয় দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে আমরা এখন অঙ্কে চলে যাচ্ছি। এখন দেখো 15 পৃষ্ঠায় গিয়ে, 15 পৃষ্ঠায় গিয়ে তোমাদের আছে 15 পৃষ্ঠায় গিয়ে দেখো একটা উদাহরণ 3 অঙ্ক আছে তোমাদের। উদাহরণ 3-এ বলছে যে রমিজ সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি কত টাকা মুনাফা পাবেন? তাহলে মুনাফার হার কত? রমিজ সাহেবের মুনাফার হার হচ্ছে 10%। 100 টাকার 1 বছরের মুনাফা কত? 10 টাকা। 10 টাকা। হ্যাঁ, 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 10 টাকা। 10 টাকা। তাহলে 1 টাকা 1 বছরের মুনাফা কত হচ্ছে? 10 ভাগ 100। 10 মানে কম হবে, কম হলে কি হবে? ভাগ হবে। 1 টাকার 1 বছরের মুনাফা তো আরো কম হবে, এজন্য কি হলো? ভাগ। ভাগ। এখন কত টাকা জমা রেখেছিল? 5,000 টাকা। এই 5,000 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে কত? 10 গুণন 5,000 ভাগ 100, এই টাকা। এখন তাহলে হিসাব করলে দেখা যাচ্ছে যে কত হয়? 3,000 টাকা। 3,000 টাকা হয় নাকি? আমরা এই দুটো গুণ করে একসাথে যদি ভাগ দিই, অথবা আরো সহজ ভাবে যদি আমি বলি যে এই যে দুইটা শূন্যর সাথে দুইটা শূন্য কেটে দিল, 500 কত হলো?
আচ্ছা, কত বছরের মুনাফা ছিল? 6 6 বছরের মুনাফা ছিল, তাই না? হ্যাঁ ও, এই যে রবি সাহেব কত বছরের জন্য রাখছিল? 5000 টাকা 6 বছরের জন্য। 6 বছর আচ্ছা, তাহলে ও এটা আমরা একটা মিস্টেক করেছি, 6 বছরের মুনাফা ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 5 6 30, 30 আর হচ্ছে কটা শূন্য? দুইটা শূন্য। 5 6 30, 5 6 30 আর এই দুইটা শূন্য আসছে, দুইটা শূন্য হবে এত টাকা, 3000 টাকা। এখন মুনাফার আসল মিলে, মুনাফা এবং আসল মিলে কত হচ্ছে? 5000 মুনাফা, ও এটা হাইফেন কিন্তু, হাইফেন মুনাফা আসল মিলে হচ্ছে আসল হ্যাঁ, অর্থাৎ আসল যোগ মুনাফা আসল যোগ এই মুনাফা আসলকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এ দিয়ে, এ অর্থাৎ পি প্লাস আর। পিটা হচ্ছে কি আসল, আসল কত? 5000 টাকা। 5000 টাকা আর আইটা হচ্ছে কত? 3000 টাকা। 3000 টাকা এই 8000 টাকা এই মোট কত হলো? 8000 টাকা 8000 টাকা হবে। এই হলো 8000 টাকা, তাই না? এখন একটা জিনিস খেয়াল করি আমরা, এই যে এটা হচ্ছে পাটিগণিতের নিয়ম। এখন এটাকে যদি আমরা একটা বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করি, অর্থাৎ এই যে আমার যদি 5000 টাকা, এই মুনাফাকে আমরা যদি এইভাবে প্রকাশ করি যে কত? আসল 5000 টাকা কি ছিল? আসল, আসল গুণন হচ্ছে আমার মুনাফার হার, মুনাফার হার, মুনাফার হার। আর 6টা কি ছিল? সময়, সময় ছিল। আর এই যে এইটা এইভাবে যদি আমরা প্রকাশ করি যে আসল, আসল গুণন মুনাফার হার গুণন কি? সময়। এই যে 5, আসলটা আমার কত ছিল? 5000, আর মুনাফার হার কত? 10%। এরকম ছিল না? মুনাফার হার হচ্ছে 10%, 10%। তো এখন এই 10% মানে কি? 10 ভাগ 100। আর সময়টা কত হচ্ছে? 6 বছর। আচ্ছা, তাহলে আমরা অতি সহজেই এই মুনাফা আয়কে আমরা কিসে? বীজগণিতীয় রাশির সাহায্যে যদি প্রকাশ করি তাহলে কি দাঁড়ায়? এই আসলকে আমরা বলবো পি, আর মুনাফার হারকে বলবো আর, আর সময়টা হচ্ছে এন। এই আর এই যে মুনাফাটাকে কি দিয়ে প্রকাশ করব? আই দিয়ে। তাহলে দেখো এটা একটা কি পাওয়া গেল? বীজগণিতীয় রাশির সাহায্যে একটা সূত্র পেলাম, তাই না? এখানে কয়টা উপাত্ত আছে? 4টা। তাহলে আমরা অতি সহজ এবং অতি দ্রুত এই অঙ্কগুলো তখন কি করে দিতে পারবো। তাহলে আমরা একটা দেখলাম যে মুনাফা সংক্রান্ত যে সমস্যা, মুনাফা সংক্রান্ত সমস্যা, এই যে 4টে রাশি, অর্থাৎ আমরা ঐকিক নিয়ম, ঐকিক নিয়ম থেকে আমরা কিসে যাচ্ছি? বীজগণিতীয়, যদি এই যে বীজগণিতীয় রাশির সাহায্যে, বীজগণিত একটা সমীকরণ, এটার সাহায্যে যদি আমরা প্রকাশ করতে পারি তাহলে কি সহজেই আমরা এটা করতে পারবো। তারা দাঁড়ালো কি? I equal to E R N। তাহলে এখানে এখন যদি প্রশ্ন আসে যে প্রতীকের পরিচয় সহ, প্রতীকের পরিচয় হ্যাঁ, প্রশ্ন এমন আসতে পারে যে প্রতীকের পরিচয় সহ পরিচয় সহ মুনাফা নির্ণয়ের সূত্র লেখ। মুনাফা নির্ণয়ের সূত্র লেখো, এরকম আসলো। ঠিক আছে, যে প্রতীকের পরিচয় সহ মুনাফা নির্ণয়ের সূত্র লেখো। এখন তাহলে আই ইকুয়াল টু কি? পি আর এন। তাহলে এখানে এখানে আইটা কি? মুনাফা। পিটা হচ্ছে কি? আসল আসল বা মূলধন, আসল বা মূলধন। মূলধন। আর তো হচ্ছে
আরটা হচ্ছে রেট অফ মুনাফার ইন্টারেস্ট, হার সময় মুনাফার হার মুনাফার হার, মুনাফার হার হার। রেট অফ আর এন মানে সময়টা হচ্ছে সময় এনটা হচ্ছে সময় সময়। তাহলে এরকম প্রশ্ন হতে পারে যে প্রতীকের পরিচয় সহ মুনাফা নির্ণয়ের সূত্র লেখা। এখন এখানে চারটা উপাত্ত আছে, কিন্তু চারটা উপাত্ত যে কোনো তিনটা উপাত্ত যদি দেওয়া থাকে, এই চারটি, এটা একটা গুরুত্বপূর্ণ কথা, এই চারটি উপাত্তের তিনটি দেয়া থাকবে, তিনটি দেওয়া থাকবে। তোমাদেরকে আর একটা করতে বলবে, একটি বের করতে বলবে, বের করতে বলবে। হ্যাঁ, এই হলো কথা, যে চারটে উপাত্তের কি তিনটে দেওয়া থাকবে, একটা বের করতে বলবে। এখন আমরা যদি এই যে উদাহরণ 3-এ দেখলাম যে আমরা ওই যে আই ইকুয়াল টু যে পি আর এন বের করে দিলাম, অর্থাৎ মুনাফা যদি বের করতে বলে, তাহলে আমরা এই সূত্রটা সরাসরি লিখব, আই ইকুয়াল টু পি আর এন। ওখানে কি ছিল, 5000 টাকা আমার কি আসল বা মূলধন, মুনাফার হার ছিল কত, 10%, 10%, মানে আচ্ছা, মানে 10 মানে 10 ভাগ 100, আর সময় কত ছিল, 6 বছর। তাহলে আমরা এই যে কিন্তু এই যে যদি এইভাবে দুটো শূন্য সঙ্গে কেটে দিই হিসাবের সুবিধার জন্য, যদি অ্যাকচুয়ালি কাটার নিয়ম নেই, তাহলে দেখা যায় কত, 3000 টাকা। সেম একই ভাবে যদি আমি কি বলছি যে এই চারটা উপাত্তের তিনটা, এটা কিন্তু উদাহরণ 3, উদাহরণ 3-এ ছিল এটা, যে আই ইকুয়াল টু পি আর। আচ্ছা, এখন উদাহরণ 4-এ দেখো, ইজিলি উদাহরণ 4-এ দিয়ে বলছে যে আমরা এই বীজগণিত যে সূত্র, এই বীজগণিত সূত্রের সাহায্যে ইজিলি মানে খুব দ্রুত অঙ্কগুলো করতে পারবে। দেখো এখানে উদাহরণ 4-এ কি বলছে যে শতকরা বার্ষিক 8% মুনাফা হারে কত টাকার 6 বছরে মুনাফা 2550 টাকা হবে। তাহলে এখানে দেখো মুনাফা আয় কি দেওয়া আছে, মুনাফা আয় সমান দেওয়া আছে হচ্ছে 2550 টাকা, তাই না, 2550 টাকা দেওয়া আছে। আর সময় কত দেওয়া আছে, 6 বছর 6 বছর দেওয়া আছে। আচ্ছা, আর মুনাফার হার কত দেওয়া আছে, মুনাফার হার আর সমান দেওয়া আছে 8.5 আর তোমরা এত পার্সেন্ট বা আর জন্য 16 ভাগ কত, 17 ভাগ 2%। আচ্ছা, এখন 17 ভাগ 2 গুণন কি 100, এত যখন নিচে 100 দিব তখন কিন্তু আর আমরা পার্সেন্ট দিব না। পার্সেন্ট কথার অর্থ কি, ভাগ 100, পার্সেন্ট কথার অর্থ হচ্ছে ভাগ ভাগ 100। 100। তাহলে আমাকে উদাহরণ 4-এ আমাকে এখানে চাইছে কি, আসল, আসল, আসল পি সমান কি হয়, অর্থাৎ আসল পি সমান কত। এখন আমরা জানি কি, আমরা যে বীজগণিতের যে সমীকরণ মানে যে সূত্র, এই বীজগণিতের সূত্রের সাহায্যে সহজেই আমরা কি বের করতে পারবো নাকি। তাহলে আমরা জানি ওই আই ইকুয়াল টু পি আর এন। আমার দরকার কি, এখানে আমি তো বলছি যে এখানে চারটা উপাত্ত আছে, আই পি আর এন, এই চারটা উপাত্তের তিনটা দেওয়া থাকবে। এখানে আমার আই দেওয়া আছে, আর দেওয়া আছে, এন দেওয়া আছে, আই দেওয়া আছে, আর দেওয়া আছে, এন দেওয়া আছে, আর পিটা বের করতে বলছে। তাহলে পি কি, যেটা বের করবো সেটা সবসময় কি বাম পাশে রাখবো, বাম পক্ষে নিয়ে আসবো, তাই না। পি সমান আই ডিভাইডেড পি আর এন সমান কি আই। আই। তাহলে আচ্ছা, এটা তাহলে আমরা কি বলি, প্রতিসাম্য। অর্থাৎ একটা সমীকরণে বাম পক্ষকে সম্পূর্ণ মানে ডান পক্ষকে সম্পূর্ণ বাম পক্ষে নিয়ে আসলাম এবং বাম পক্ষকে সম্পূর্ণ ডান পক্ষে নিয়ে গেলে চিহ্নের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে আমার কি দরকার,
পি দরকার, পি দরকার, পি দরকার। আই ইকুয়াল টু পি আর এন, পি আর এনটা আমি বাম পক্ষে নিয়েছিলাম, পি দরকার, আমি পি রেখে এই যে আর এবং এন কি আছে গুণ অবস্থা আছে, আই তাহলে ভাগ গুণ পি আর করলে এন। ডান পক্ষে নিয়ে গেলে সেটা কি হয় ভাগ ভাগ হয়, ভাগ হয় তাই না, আর এন। তাহলে এখন আমরা মান বসাই, আই এর মান কত, আই এর মান হচ্ছে 2550 টাকা। 2550 টাকা। আর আর এর মান হচ্ছে 6 বছর 17 ভাগ 2 গুণ আবার কি 100। আচ্ছা 100, এন হচ্ছে 6 আর এনটা হচ্ছে 6 বছর। তাহলে 6টা কিন্তু এই লব অর্থাৎ এই 17 এর সাথে গুণন আছে নাকি। আচ্ছা তাহলে আমরা এই দিকে চলে যাই, দেখছি যে এখানে কি অবস্থা আছে, এই যে এখানে অর্থাৎ এইটা ভাগ আছে কিন্তু ওই যে 2550, তাহলে এই যে 2 আর 2 গুণন যে 100 এটা কিন্তু কি এই নিচের যে ভগ্নাংশের এটা হরে আছে, যদি আমরা এই ভাগটাকে গুণ দিয়ে দেই তখন কি হয়, ভাগটাকে যখন আমরা কি করব, এই ভাগটাকে যখন আমরা এই যে এটা কি ভাগ অবস্থা আছে না, 2550 এর নিচে কি এইটুক ভাগ অবস্থা আছে, তাহলে ভাগের জায়গায় যদি আমি গুণ দেই তখন কি হবে, এই হরটা উল্টিয়ে উপরে যাবে 2 গুণন অর্থাৎ 2 গুণন 100 উপরে চলে গেল, আর নিচে আসলো কি 17 গুণন 17 গুণন 6। আমরা তো জানি যে এইভাবে হিসাব করা মুশকিল হয়, তখন ভাগের জায়গায় যদি আমরা এই গুণ দেই তখন কি এই হরগুলো চলে যায় কি লবের সাথে উল্টিয়ে, আর এই হরটা এই যে 17 গুণন যে 6 এটা ঠিক হবে। তাহলে এখন আমরা যদি হিসাব করি তাহলে কি দাঁড়ায়, আসল পি সমান কত হচ্ছে, কাটাকাটি করব, তাহলে কত দাঁড়াচ্ছে, তাহলে আমরা একটা কাজ করব, কাটাকাটি করলে দেখো 3 দুগুণ কত, 2 দিয়ে 6 করলে 3, 2 কে 2 3 দুগুণ 6, এবার 2 5 2 আর 5 7, 7 5 12, 12 যোগ 0 অর্থাৎ এই যোগ সংখ্যার গুলো কি অঙ্কগুলোর যোগফল দেখো 3 দিয়ে বিভাজ্য, অতএব এই সংখ্যাটা কি 3 দিয়ে বিভাজ্য হবে, 3 দিয়ে ভাগ করলে 3 8 24 8 3 5 15 এটা হচ্ছে। এবার 5 17 কত 85, 5 আর একটা 0 50, তাহলে কত দাঁড়ায় 5000 টাকা না, 5000 টাকা। তাহলে আমার আসল কত দাঁড়ালো 5000 টাকা, আসল 5000 টাকা। তাহলে আমরা এইভাবে কাটাকাটি করেও করতে পারবো, নতুবা আরেকটা কিভাবে, সেটা হচ্ছে সরাসরি ক্যালকুলেটরে আমরা এই সংখ্যাগুলো গুণ করে নিয়ে আমরা একবার 17 দিয়ে ভাগ দেব, পরে আবার 6 দিয়ে ভাগ দেব। আচ্ছা তাহলে এখানে কয়টা, এই চারটা যে আমরা শিখছি যে i = p/n, এই চারটার মধ্যে কয়টা বের করা শিখলাম, i বের করা শিখলাম, p বের করা শিখলাম এইটাতে। এবার তাহলে আমরা কি বের করব, মুনাফার হার, আমরা কি বের করা শিখব এবার, মুনাফার হার। আচ্ছা তাহলে এখানে সবাই বুঝতে পেরেছো কিনা, i = p/n, আমরা চারটা উপাত্ত পাইছি, চারটা উপাত্তর মধ্যে আমরা যে টাকা ব্যাংকে জমা রাখছি সেটা হচ্ছে আসল বা মূলধন, আর আরটা হচ্ছে প্রতি 100 টাকার জেরে বেশি পাচ্ছি, আর মোট টাকার এই যে 1 লক্ষ টাকার মধ্যে 10,000 টাকা আমরা বেশি পেলাম সেটা হচ্ছে আয়, আর প্রতি 100 টাকার জেরে বেশি পাই সেটা হচ্ছে কি আর, যেটাকে বলছি কি আমরা কি মুনাফার হার। আর যত বছরের জন্য রাখছি অর্থাৎ 6 বছরের জন্য এখানে রাখছিলাম আমরা, তাহলে সেটা হচ্ছে কি এন, বা নাম্বার অফ হচ্ছে ইয়ার, মানে কত বছরের জন্য সেই এন নাম্বার অফ ইয়ার, মানে কত বছরের জন্য রাখছি। ওকে আচ্ছা তাহলে আমরা এখানে কয়টা জিনিস শিখছি, আমি বলছি যে চারটা উপাত্তের মধ্যে তিনটা দেওয়া থাকবে, একটা বের করতে হবে,
তাহলে আই বের করা শিখছি উদাহরণ 3 এ। পি বের করা 4 নাম্বার উদাহরণে যে আমরা পি বের করা শিখলাম। এবার উদাহরণ কত? 5। উদাহরণ 5 এ আমরা ওই মুনাফার হার আর বের করা শিখব। হ্যাঁ। তাহলে উদাহরণ 5 এ আমার কি কি দেওয়া আছে সেটা বের করে নিই। শতকরা বার্ষিক কত মুনাফা? উদাহরণ 5 এ দেওয়া আছে যে শতকরা বার্ষিক কত মুনাফা 3000 টাকার 5 বছরে মুনাফা হবে এত টাকা। তাহলে এখানে আসল পি সমান কত? 3000 টাকা। আসল পি সমান হচ্ছে 3000 টাকা। 3000 টাকা তো আছে। আচ্ছা, আর আয় সমান মুনাফা আয় সমান 1500 টাকা। মুনাফা আয় সমান দেওয়া আছে 1500 টাকা। 1500 টাকা দেওয়া আছে। সময় 5 বছর। 5 বছর। সময় সমান সময় 5 বছর। 5 বছর এটা দেওয়া আছে। হ্যাঁ। এখন আর মুনাফার হার নির্ণয় করতে হবে। হ্যাঁ। আর সমান মুনাফার হার। হার আর ইকুয়াল টু কি? What? হর, মানে যেটা চাইছে আমরা মুনাফার হার এটা চাইছে নাকি? তাহলে আমরা জানি কি? আসল আমরা জানি যে সূত্র একটাই, i ইকুয়াল টু PR। PRN তাহলে আমি আর বের করতে বলেছি, এইজন্য PRN টা কি করব? বাম দিকে লিখে দিলাম। আচ্ছা, আর রাখবো। আর রেখে কি করব? আই উপরে এই PRN গুণন আছে, এখানে যে তাহলে i ভাগ কি? PN PN নাকি? তাহলে একটা কাজ করব যে আমরা এইভাবে না লিখে একবারে কি দিব, যে আমরা জানি r ইকুয়াল টু i ভাগ PR PN। PN নাকি? তাহলে i টা এখানে কত? 1500 টাকা। 1500 আচ্ছা, আর আসল 3000 টাকা। 3000 আর 5 সময় হচ্ছে কত? 5 5 বছর। এখন আমাকে মুনাফার হার বের করতে বলেছে। মুনাফার হার বের করতে গেলে কি করব? আমার তো নিচে 100 থাকতে হবে। নিচে 100 না রাখলে তো আর মুনাফার হার আসবে না। প্রতি 100 তে কত টাকা? মুনাফার হার মানে কি? প্রতি 100 তে কত কত টাকা? টাকা? আচ্ছা, তো এখন নিচে 100 দিয়ে যদি ভাগ দেই তাহলে উপরেও কি করতে হবে? আমাকে 100 দিয়ে গুণ দিতে হবে। তবে 100 কেটে যায় তো আমার ওই মুনাফার হার আসবে। তাহলে আমরা একটা কাজ করব কি, মুনাফার হার মানে এই যে পার্সেন্ট যখন দেই নিচে কি থাকে? পার্সেন্ট মানে নিচে 100। আচ্ছা, এরকম জিনিস। তাহলে আমরা একটা কি করব, এই প্রতি 100 এইটা আমরা হিসাবের মধ্যে নিয়ে যাব না, শুধু এই 100 টাকা আমরা হিসাবের মধ্যে নিয়ে আসব। তো এখন আমরা একটা সহজ একটা টেকনিক কি, যখন আমরা উপরে 100 দিয়ে গুণ দিব পার্সেন্ট আনার জন্য, সোজা আমরা এখানে একবারে পার্সেন্ট দিয়ে দেব। এখানে কি করব? পার্সেন্ট দিব। উপরে 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্ট দিয়ে দেব। তাহলে মুনাফার হার কত? i সমান এটা 1500, p সমান 3000, n সমান 5 বছর। আর 100 দিয়ে গুণ দিয়েছি কিসের জন্য? এই যে পার্সেন্ট আনার জন্য। অর্থাৎ এই যে মুনাফার কি, এটা আরটা কি, এটা মুনাফার হার। মুনাফার হার। একদম সহজ কথা, অত পেঁচানো না, সোজা মানগুলো বসায় দেব, 100 দিয়ে গুণ দেব, পার্সেন্ট দিয়ে দেব, তাহলে মুনাফার হার বের হয়ে যাবে। এখন আমরা সোজা হিসাব করব। যেমন আমরা কাজের সুবিধার জন্য আমি কি বলছি, 100 দিয়ে যদি এটা কাটি কত? 30 হচ্ছে। আর 30 দিয়ে যদি এটাকে কাটি তাহলে আমরা কি করব? 6 আর একটা কি 0 থাকে 60। 60 দিয়ে আবার যদি এটাকে কাটি কত? 12 না? 5 12 কত? 60। অর্থাৎ কত? 12%। কত হলো? 12% ওটাতে 10%। 12%। তাহলে এখানে আমার হিসাব ভুল হয়েছে। 5 6 ও 30, 5 30 এ তো এখানে 30 হয়, সরি এখানে 5 হয়, 5 50 হচ্ছে। তাহলে 30 দিয়ে এটাকে কাটলে 50। আচ্ছা, তাহলে এটা 5 10 এ কত? 5 10 হচ্ছে 5 10 এ 50 50। অর্থাৎ কত হচ্ছে? 10% 10% হচ্ছে। কত? 10% 10% হয়। ঠিক আছে? অর্থাৎ এখানে মুনাফার হার কত পেলাম আমরা? 10%। 10%। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমাদের আজকে যে মুনাফা আসল মানে মুনাফা সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলো আমরা কি দিয়ে প্রকাশ করব? PRN
PRN এর এই যে একটা যে বীজগণিতীয় যে সূত্র আছে, এই বীজগণিতীয় সূত্রের সাহায্যে আমরা সহজেই পাবো। এখানে আমরা এই প্রথমে আয় বের করছিলাম, অর্থাৎ মুনাফা বের করতে পারছি, তারপরে কি আসল বের করলাম, আর একটা মুনাফার হার বের করলাম। তাহলে এখানে আমি এখানে মূল থিমটা হচ্ছে যে একটা বীজগণিতীয় এই যে সূত্র পেয়েছি, এই বীজগণিতীয় সূত্রের সাহায্যে কি চারটা উপাত্ত থাকবে, চারটার মধ্যে যে কোনো তিনটে দেওয়া থাকবে আর একটা বের করতে হবে। বা তিনটাই দেওয়া থাকবে। হ্যাঁ, তিনটে দেওয়া থাকবে আর একটা বের করতে আর একটা বের করতে বলবে। আর আরেকটা নিয়ম আছে, দুইটা দেওয়া থাকে, সেটা পরে ওইটা শিখাবো আপাতত। আর একটা তাহলে এটা, আর এখন যদি বলে এরকম আরেকটা সমস্যা দিয়ে যদি বলে সময় বের করো, যেটা উদাহরণ 7 এ আছে। উদাহরণ 7টা কি আমরা দেখো পাচ্ছি, উদাহরণ 7 সবাই দেখো। তাহলে এখানে যদি এই অঙ্কগুলো কিন্তু এই বীজগণিতীয় সূত্র ছাড়াও করা যাবে। আমার কথা কি শুনছো? হ্যাঁ স্যার। বীজগণিতীয় সূত্র ছাড়াও কিন্তু এই অঙ্কগুলো করা যায়, ওই যে ঐকিক নিয়মগুলোতে কিন্তু বীজগণিতীয় সূত্রের সাহায্যে অতি দ্রুত করা যায়, অতি দ্রুত করা যায়। যেমন এখানে উদাহরণ 7 এ কি দেওয়া আছে, উদাহরণ 7 এ দেওয়া আছে হচ্ছে যে এখানে বার্ষিক মুনাফার হার কত, আর ইকুয়াল টু কত, 12%। আর মোট কত টাকা, পি হচ্ছে 10,000 টাকা, 10,000 টাকা। আর মুনাফা আয় সমান কত, 4800 টাকা। আচ্ছা, এখন কত বছর মানে কত সময়ের জন্য, সময় হচ্ছে কত বছরের জন্য, হয়। তাহলে আমরা কি জানি, আমরা জানি কি ওই যে n ইকুয়াল টু কি, i ইকুয়াল টু pr। তাহলে n ইকুয়াল টু এই যে i ভাগ pr, pr। আচ্ছা, তাহলে i সমান এখানে কত, 4800, p সমান কত, 10,000। আর মুনাফার হার কত, স্যার মুনাফার হার হচ্ছে 12%। মুনাফার হার হচ্ছে 12%, মানে কত, 12 ভাগ 100। ওই যে 12 ভাগ 100। আচ্ছা, তাহলে এখানে যখন ভাগ আছে তাহলে গুণ দিলে এই ভাগ অবস্থা আছে না, তাহলে গুণ দিলে এই হরটা কোথায় যায়, উল্টে যায়। আর 4800 গুণন কত হবে, 100 ভাগ 12 গুণন কত, 12। তাহলে এখন আমরা কাজের সুবিধার জন্য যদি এই যে দুটো শূন্য কাটলাম, এখানকার দুটো শূন্য কেটে দিলাম, 4 12 কত, 48। তাহলে কত, 4 বছর, কিন্তু 4 বছর। তাহলে কত হলো, 4 বছর। ঠিক আছে, যদি এই 0 0 এইভাবে কাটা নিয়ম না, তোমরা আমরা কাজের সুবিধার জন্য, আমি একটু বোঝানোর জন্য, অতি দ্রুত বোঝানোর জন্য এটা করে দিয়েছি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে কি শিখলাম, যে চারটা উপাত্ত থাকবে একটা এই বীজগণিতীয় সূত্রে, যা ইকুয়াল টু পি আর এন। এখন যে কোনো তিনটা দেওয়া থাকলে আর একটা ইজিলি আমরা বের করতে পারবো। ওকে, সবাইকে ধন্যবাদ।